আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি এখন চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্টই বারবার করে রিভিশন করার এবং পরীক্ষা দেওয়ার। সেই অনুযায়ী আমি বিসিএস কনফিডেন্সে পরীক্ষা দিচ্ছি মূলত। তো গত পরশু পরীক্ষা দিলাম বাংলা ভাষা ও সাহিত্যের বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্যতে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছি। তো মূলত 67% নম্বর তুলতে পেরেছি। তো সেই বিষয়ে আসলে আমি কিছু কথা বলবো, কিভাবে আসলে পড়লে অন্তত যে কোনো পরীক্ষায় 60% প্লাস নম্বর তোলা সম্ভব। আর 60% নম্বর যদি আপনি তুলতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রিলি পাস করাটা নিশ্চিত বলে আমি মনে করি। তো আমি মূলত বাংলা ভাষা এবং সাহিত্য এই দুইটার ক্ষেত্রে বাংলা সাহিত্যটা শুধু জর্জ MP3 থেকে দেখেছি। জর্জ MP3 এইটা মূলত বিসিএসের জন্যই আমি পড়েছি। এটা দেখুন ডিসেম্বর 2022 সংস্করণ, অর্থাৎ 2022 সালের শেষের দিকে আমি কিনেছিলাম। এই বইটা আমি অল্প কিছুই দেখাবো। তার মানে প্রথম হচ্ছে দেখুন, আমি এই বইটা বারবার রিভিশন করেছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং লাস্টবারও আমি কিছু সময় পড়েছি, কিন্তু এটা আমি তারিখ লেখা না, অর্থাৎ 6 বার আমি বইটা রিভিশন করেছি। তাহলে বুঝতেই পারছেন, দেখুন বইয়ের কোনো জায়গা বাদ নেই, প্রত্যেকটা আমি পেজ দেখাবো। দেখুন আমি চেষ্টা করেছি কি বিসিএসগুলো আলাদা আলাদা করে পড়ার, ইম্পর্টেন্ট কোনো জায়গায় আমি বাদ রাখিনি, যেটা প্রয়োজন সেটা আমি দাগিয়ে দাগিয়ে রিভিশন করেছি। পরে মধ্যযুগ, এখানে দেখে মনে হচ্ছে যে আসলে গিজি গিজি করে দাগানো, কিন্তু না, এটা প্রত্যেকটা বিষয় প্রয়োজনীয়। যেমন এখানে দেখুন, প্রধান উপজীব্য কৃষ্ণলীলা, কানু ছাড়া গীত নাই, এটা হচ্ছে প্রবাদ, মধ্যযুগের প্রবাদ। কানু কি? কানু হচ্ছে কৃষ্ণ। এরপরে 13টি খণ্ড। দেখুন এইখানে মনে হচ্ছে অনেক দাগানো, কিন্তু এইখানে কিন্তু পড়তে জাস্ট 30 সেকেন্ড সময় লাগলো। এবারে বিসিএসটা আলাদা করেছি, বিসিএসটা আলাদা করে হাইলাইট করেছি যাতে আমি রিভিশন করতে সুবিধা হয়। আচ্ছা, মধ্যযুগের জীবনী সাহিত্য, লোক সাহিত্য, অনুবাদ সাহিত্য, আরাকান রাজসভা এবং সর্বশেষ মধ্যযুগের অবক্ষয় যুগ। পরবর্তীতে আধুনিক যুগে চলে যায়। আধুনিক যুগে দেখুন ফোর্ট উইলিয়াম কলেজ, এইখান থেকে পড়েছি। দেখুন একটা বিষয়, প্রশ্ন, চণ্ডীচরণ মুন্সিকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত, এটা 46 বিসিএসে প্রশ্নটা এসেছিল। তো আমি কিন্তু আলাদা আবার লিখে রেখেছি, যদিও এখানে লেখা আছে কিন্তু তাও সরাসরি লেখা নাই দেখে আমি এটা আবার লিখে রেখেছি। হিন্দু ইয়াং বেঙ্গল, মুসলিম সাহিত্য, কথা সাহিত্য, এরপর বিখ্যাত উপন্যাসগুলো, এইখানেও যেগুলো মনে হয়েছে যে হ্যাঁ এগুলো আমার পড়া দরকার, এগুলো পড়লে ভালো হবে বা এগুলো পরীক্ষায় আসার মতো, আমি সেগুলো পড়েছি। যেমন মাহমুদুল হক, কালো বরফ, একটি দেশভাগ নিয়ে, 47 দেশভাগ নিয়ে, এগুলো প্রয়োজনীয়গুলো আমি দেখেছি বা পড়েছি। বাংলা প্রবন্ধ, কাব্য, আধুনিক কবিতা, কাব্যগ্রন্থ। দেখুন এইভাবে যদি প্রত্যেকটা সাবজেক্ট বারবার করে পড়া যায়, আমি বললাম যে প্রত্যেকটা সাবজেক্ট যদি বারবার করে পড়া যায় তাহলে কিন্তু সবগুলো সাবজেক্টই 65 থেকে 70% নম্বর তোলা সম্ভব। আর 70% নম্বর যদি আপনি তুলতে পারেন, আমি আশা রাখি যে ইনশাল্লাহ 47তম বিসিএস একটা ভালো কিছুই হবে। এখানে আছে গান ও কবিতা, বিসিএসের প্রশ্নগুলো আলাদা, কবিদের উপাধি, ছদ্মনাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যগুলো। তো মোটামুটি এখানে কিন্তু যতটুকু প্রয়োজন বাংলা সাহিত্যের সবই দেওয়া আছে। পরবর্তী বাংলা সাহিত্যের দিকপাল, অর্থাৎ বাংলা সাহিত্যের কোন কোন কবি সাহিত্যিক প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত যাদের অবদান আছে প্রত্যেকের বিষয় এখানে বলা আছে। প্রথমে জীবনী, তাদের সাহিত্যকর্ম, এভাবে। যেমন প্যারীচাঁদ মিত্র, তার জন্ম এবং তার উপন্যাসগুলো, এভাবে আর কি বারবার করে লিখে দিয়েছে। চেষ্টা করতে হবে বারবার একটা টপিক পড়ার, সেক্ষেত্রে কি হবে, ভুল হবে না। আপনি বারবার যদি পড়েন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এরপরে আছে দেখুন মীর মোশাররফ হোসেন, এইখানেও কিন্তু চেষ্টা করেছি ইম্পর্টেন্ট তথ্যগুলো দাগিয়ে রাখা। যেমন এখানে দেখুন মীর মোশাররফ হোসেনের মৃত্যু তারিখ নিয়ে মতভেদ আছে, এটা আমার ইম্পর্টেন্ট তথ্য না, কিন্তু তথ্য হচ্ছে যে 11-12 এটা নিয়ে। তো 11-12 যখন আমি পড়বো তখনই বুঝবো যে মতভেদ আছে। তো এভাবে যদি একটু টেকনিক্যালি পড়া যায়। তার উপন্যাস কয়টি? 4টি। অনেক সময় সে মীর মোশাররফের উপন্যাস সংখ্যা কয়টি? দেখুন সরাসরি আমি লিখেছি 4টি, এখানে কিন্তু দেখতে হবে, তারপরে কিন্তু ওভাবে লিখে রাখলে সুবিধা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর বিশাল একটা জায়গা নিয়ে রবীন্দ্রনাথের ছোট গল্প এখান থেকে শুরু করে আসলে এটা শেষ। একটা রবীন্দ্রনাথই রিভিশন করতে পুরো এক বেলা চলে যায়, দেখা যায় 1.5 থেকে 2 ঘন্টা রিভিশনই চলে যায় রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ শেষ হয়ে গেল, পরে চলে আসলো ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায়, অল্প কিছু জায়গা নেই, প্রমোদ চৌধুরী। দেখুন আবারও দেখাইলাম যে বিসিএস প্রশ্নগুলো কিন্তু আমরা আলাদা করে করেছি। তো এইভাবে যদি পড়া যায় আপনি ইনশাল্লাহ যে কোনো চাকরি পরীক্ষায় বিসিএস বলেন আর যাই বলেন আপনি ইনশাল্লাহ পাস মার্ক আপনি তুলতে পারবেন এবং পাস মার্ক থেকে অনেক বেশি নম্বর তুলতে পারবেন। আশা করি 60 থেকে 70% আপনি তুলতে পারবেন। শরৎচন্দ্র, আমি কিছু প্রশ্ন সব ভুল করেছিলাম এর জন্য, নাহলে আমি ইনশাল্লাহ 75+ পাইতাম। ইসমাইল হোসেন সিরাজি, রোকেয়া সাখাওয়াত। তো প্রত্যেকটা বিষয় দেখুন চেষ্টা করেছি বারবার করে পড়ার। এবং আর একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এমসিকিউ, যে এখানে যে এমসিকিউ সলিউশন যেগুলো আছে সেগুলো পড়েছি, পাশে যেগুলো বিসিএস লিখে রেখেছে আলাদা করে হাইলাইট করে সেগুলো বারবার করে ভালো করে রিভিশন করেছি। পথের পাঁচালী, এস ওয়াজেদ আলী। এবং আরেকটা বিষয়, লাইভ এমসিকিউতে যেহেতু আমি পরীক্ষা দিই লাইভ এমসিকিউতেও, তো ওইখানে কিন্তু যেটা লাইভে পরীক্ষা আসে সেটা আমি পাশে লিখে রাখি লাইভ। তো এটা লিখে রাখলে কী হয়, কারণ লাইভ এমসিকিউ প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইভ এমসিকিউর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হওয়ার কারণে যে এখান থেকে প্রশ্ন আসে, সরাসরি হুবহু প্রশ্ন এসে থাকে সাধারণত। দেখুন এই যে কাজী আব্দুল ওদুদের নদীবক্ষে লাইভ এমসিকিউ, লাইভ মানেই লাইভ এমসিকিউ। তারপরে দেখুন এই যে লাইভ এমসিকিউ। তো এরকম বিভিন্ন জায়গায় আমি কী করি, লাইভ এমসিকিউ লিখে রাখি। এরপরে নজরুল। তাছাড়া আমি আমার বইটা দেখাই যে আসলে আমি চেষ্টা করেছি কোনো তথ্য যেন বাদ না যায়, ইম্পর্টেন্ট প্রত্যেকটা তথ্য। হয়তো এখান থেকে হয়তো আমার 10% ছুটে যেতে পারে, কিন্তু হয়তো 10% না ছুটলে আমি হয়তো আরও 80% প্লাস পাইতাম। তো কিন্তু আসলে হয় না, কিছু জিনিস ছুটবে এটাই স্বাভাবিক, কিছু জিনিস বইতে থাকবে না, কিন্তু পাস করার মতো নম্বর আমাদের থাকবে যদি আমরা একটা বই বারবার করে পড়ি। তো এইভাবে যদি পড়া যায় আমি মনে করি যে ভালো করা সম্ভব। আর একটা বিষয়, এই যে আহসান হাবিবের লাইভ এমসিকিউ, তার যে 2টা উপন্যাস অরণ্য নীলিমা ও রানীখালের সাঁকো লাইভ এমসিকিউতে এসেছিল। এই যে আরেকটা লাইভ এমসিকিউ প্রশ্ন, লাইভ লিখে রাখি মানে লাইভ এমসিকিউ প্রশ্ন। এবং বিসিএস এর ক্ষেত্রে আমি কী করি, পাশে বিসিএস লিখে রাখি। বিসিএস লেখা রাখলে আমি বুঝি যে হ্যাঁ এটা বিসিএস এর বিগত প্রশ্ন, লাইভ এমসিকিউ। ডক্টর নীলিমা ইব্রাহিমের আত্মজীবনী লাইভ এমসিকিউতে এসেছিল বিন্দু বিসর্গ। তো এইভাবে আমি চেষ্টা করি বারবার করে পড়ার এবং রিভিশন করার। তো রিভিশন এবং বারবার করে পড়লে কিন্তু আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। বাংলা সাহিত্যে অনেকেরই দুর্বলতা থাকে, কিন্তু বারবার পড়লে সেই দুর্বলতাটা কেটে যায় বলে আমি মনে করি। আখতারুজ্জামান ইলিয়াস। মোটামুটি যত ইম্পর্টেন্ট সাহিত্যিক আছে প্রত্যেকেরই বাংলা এই জর্জ এমপি3-তে দেওয়া আছে। যে কোনো একটা বাংলা সাহিত্যের বই বারবার করে শেষ করলেই চলবে। দেখুন আরেকটা বিষয়, আমি কয়বার রিভিশন করেছি এটা আমি লিখে রাখি। প্রথম রিভিশন, দ্বিতীয় রিভিশন, তৃতীয় রিভিশন, এই যে 4th টাইম রিভিশন, 4বার রিভিশন করেছিলাম। মূলত এখানেও আমি কিন্তু দেখিয়েছিলাম শুরুতে যে 5th টাইম রিভিশন, 5th টাইম ওই পাশে লেখা আছে ছোট করে। তো 4-5 বার যদি একটা বই রিভিশন করা যায় আমি মনে করি যে কোনো পরীক্ষাতেই আপনি ইনশাল্লাহ পাস মার্কের বা কাট মার্কের অনেক বেশি পাবেন। তো এটাই ছিল আমার মূলত ভিডিওর থামলাইন অনুযায়ী কিছু কথা। আমরা আসলে অনেকেই পরীক্ষায় কম নম্বর পেয়ে হতাশ হয়ে যাই, কিন্তু আমি দেখালাম যে আসলে আমি বইটা কীভাবে পড়েছি। এইভাবে যদি পড়া যায় যে কোনো বই, শুধু বাংলা সাহিত্য না, আমি মনে করতাম যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে জর্জ এমপি3 সবচেয়ে পচা বই বা সবচেয়ে বাজে বই। তো এইটা থেকে যদি 70-75 সম্পূর্ণ নম্বর তোলা যায় তাহলে বুঝতেই পারছেন যে কোনো বই যদি আপনি বারবার পড়েন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।